নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের পঞ্চম অংশ। পাশের বাড়িতে ছোট দিদিমারা থাকতেন। খুব ভালো করে চিনতাম না। ১০০ নম্বর গড়পাড়ে মেজ জ্যাঠামশায়ের বাড়িতে দেখেছিলাম। ছোট দাদামশাই হলেন জ্যাঠামশায়ের মামা শ্বশুর, কাদম্বিনী গাঙ্গুলির ছোট ভাই। ছোট দিদিমা খ্রিস্টান মেয়ে। তিনি আমার আত্মীয় স্বজনের কাছে গল্প করলেন, ওমা, জানলা দিয়ে দেখলাম খুব ঘটা করে গোড়া হিন্দু মতে আবার বিয়ে হলো, অথচ কিছুই হয়নি। শুনে আমি অবাক হলাম। ক্রমে ক্রমে সংসারের সঙ্গে আরও পরিচয় হলো। একদিন আমার স্বামী চেম্বারে চলে আসার পর সদর দরজায় টোকা পড়ল। দরজা খুললেই বসবার ঘর, হলটল কিছু ছিল না। খুলে দিতেই হাসি মুখে এক আধবয়সী ভদ্রলোক বাইরে থেকে বললেন, আমি বাড়িওয়ালার লোক, আপনাদের সব পাখাগুলো খুলে নিয়ে যাব অয়েলিং ক্লিনিং করতে। বাড়িওয়ালার এইরকম নিয়ম। আমি বললাম, আমরা সব নতুন পাখা কিনেছি, কিছু করবার দরকার নেই। তিনি বললেন, আহা, আমার কথা বুঝলেন না, পয়সা করে দিতে হবে না, সে আমি বাড়িওয়ালার কাছে পাই। আমি বললাম, তা হতে পারে, কিন্তু নতুন পাখার ওসব দরকার নেই। তাকে আমি একটুও সন্দেহ করিনি। অমায়িক প্যাটার্নের ভদ্রলোক। দরজা বন্ধ করে দিলাম। পরে শুনলাম বাড়িওয়ালার ওরকম কোনো লোক নেই, স্রেফ পাখা সরাতে এসেছিল। সেকালে এত বেশি অসৎ লোক ছিল না, হয়তো এত বেশি আর এত গরিবও ছিল না। জিনিসও সস্তা ছিল। মনে আছে, আমার স্বামী বাবুর্চিকে রোজ 2 টাকা বাজার খরচা দিতেন। তাই দিয়ে ডেলি নিয়মে আমাদের সংসার চলতো। এই ছিল ওর ব্যাচেলার সংসারের নিয়ম। রোজকার রসদ রোজ আসতো, মায়ের চাল ডাল তেল ঘি সব। আমার মার খুব আপত্তি, এতে আমার বরং সুবিধা হতো। ভোরে উঠেই উনি যেতেন রোয়িং ক্লাবে নৌকো বাইতে, আমাকে নামিয়ে দিতেন আশুতোষ কলেজের পুরনো বাড়িতে। এখন সেসব সেবা সদনের এলাকার মধ্যে পড়েছে। বাড়ি ফিরতে বেলা হতো। এসে দেখতাম রাধা বাড়া সারা। বাবুর্চিকে কিছু বলবার সাহসও ছিল না। তাছাড়া বাড়ির হালচাল শিখে নিতেও সময় লেগেছিল। বলা বাহুল্য, মৌলিক লেখা এক লাইনও লিখিনি। মনের যে নিরবিচ্ছিন্ন নিরিবিলিতে কথার বীজের শেকড় গজায়, সেটা পাচ্ছিলাম না। এমনকি সেটা যে আমার দরকার, তাও টের পাচ্ছিলাম না। তখন চোর টোর তেমন ছিল না। ও বাড়িতে জানলায় শিক ছিল না। জানলার পাশেই বৃষ্টির জল নামবার পাইপ। অচেনা বাবুর্চি, অচেনা নারায়ণ। খুব সুখেই ছিলাম। একদিন সন্ধ্যায় এক ফিরিঙ্গি যুবক এলো, এক্সাইজের লোক। তাদের নাকি খবর যে এই ঠিকানায় ডাক্তার এসকে মজুমদারের বাড়িতে বেআইনি মদ চোলাই হয়, বাড়ি তল্লাশি করবে। আমি নারায়ণকে বললাম, সব দেখিয়ে দাও। আমাদের 4টে ছিমছাম ঘরে মাছি ঢুকলে মাছি দেখা যেত, তল্লাশি করতে বেশি সময় লাগতো না। তখন সাহেব জিজ্ঞাসা করলো, গোডাউন নেই? নারায়ণ তাকে নিচে গিয়ে গ্যারাজ আর বাবুর্চির ঘর দেখিয়ে দিল। সব ভো ভো, কোথাও কিছু নেই। ফিরে এসে সাহেব ক্ষমা চেয়ে গেল। কত রকম উড়ো খবর আসে ম্যাডাম, প্রত্যেকটা তদন্ত করা আমাদের কর্তব্য, কিছু মনে করবেন না। আমি তাকে অকপট চিত্তে ক্ষমা করলাম। সন্ধ্যায় আমার স্বামী ফিরলে হাসতে হাসতে সমস্ত ব্যাপারটা তাকে বললাম। তিনি তো আকাশ থেকে পড়লেন। এমন সময় নারায়ণ কি কাজ করতে করতে বলল, হ্যাঁ, ভাগ্যিস খবর পেয়ে চোলাইয়ের জিনিসগুলো সরিয়ে ফেলেছিলাম। আমরা শুনে হাঁ। পুরনো বন্ধুরা কেউ আমাদের ছাড়েনি। শান্তিনিকেতন থেকে ডাক্তার টকার, টিম্বার্স, আরিয়াম দা, ধীরেন দা, তনয় দা উপহার নিয়ে বিয়ের দিন এসেছিলেন। ছবির মতো দেখেছিলাম। কলকাতায় এলেই তারা শান্তিনিকেতন নানান সরস গল্প করে যেতেন। এদের অনেকে আমার স্বামী পুরনো রোগী, আমাদের আজীবনের বন্ধু হয়ে গেলেন। কয়েক বছরের মধ্যে তনয়দা ছাড়া সবাই শান্তিনিকেতন ছেড়ে অন্য কর্মক্ষেত্রে চলেও গেলেন। আশ্চর্য হয়ে দেখলাম শান্তিনিকেতন কেমন তাদের গা ঝাড়া দিয়ে ফেলে দিয়ে দিব্যি সুন্দর আপন চালে চলতে লাগলো। তেমনি ততদিনে আবার সেখানে আরেকটি সুন্দর মানুষ জুটেছেন। তার নাম অনিল কুমার চন্দ। অল্প কদিনেই
কেমব্রিজ ফেরত এই সুদর্শন কালো মানুষটিকেও শান্তিনিকেতন আপন করে নিয়েছিল। যে যায় আশ্রম তাকে ঝেড়ে ফেলে, যে আসে তাকে আপন করে নেয়। নদী থেকে ঘটি করে জল তুলে ফেললেও জল কমে না। কয়েকদিন পরে যখন রবীন্দ্রনাথের নিমন্ত্রণে 2-3 দিনের জন্য অলোকাকে সঙ্গে নিয়ে আমরা শান্তিনিকেতনে গেলাম, দেখলাম আমাকেও আশ্রম বিদায় দিয়েছে। আমাকেও দিয়েও তার আর কোনো দরকার নেই। আশ্রমবাসীরা খুবই আদর করেছিলেন। উত্তরায়ণে ডেকে কবি কত আপ্যায়ন করলেন। ক্ষিতিমোহনবাবু, নন্দবাবু, তনয়দা, ধীরেনদা, বীরেনদা, টাকার টিম্বার্স আর অতুলনীয় সঙ্গীত রসিক বাকে দম্পতি, কারো বন্ধুত্ব এতটুকু টস্কায়নি। এদের সঙ্গে আমাদের চিরকালের আত্মীয়তা। তনয়দা আগে আমার স্বামীকে চিনতেন না। এখন থেকে তার অকাল মৃত্যু পর্যন্ত তিনি আমাদের অন্তরঙ্গ বন্ধু হয়েছিলেন। মুখে মাঝে মাঝে কটু কথা বলতেন বটে, বুক ভরা ছিল শুধু সেন। দুজনে সিগার খেতেন আর রাজ্যের গল্প করতেন। এমন খাঁটি মানুষ আর দেখলাম না।